আদালতের নির্দেশে দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও বরখাস্ত হলেন রাজশাহী ও সিলেটের দুই নির্বাচিত মেয়র। বরখাস্তের এই আদেশ গণতন্ত্রের পথে অন্তরায়, বলছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। নাগরিকদের প্রতিক্রিয়াটা দেখার বিষয়, তারা এটা কিভাবে নিচ্ছেন। তারা যদি এটা ভালোভাবে না নেন তাহলে এটা সরকার, জনগণ, দেশের ডেমোক্রেসি কারোর জন্য এটা ভালো হচ্ছে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি পারমিতা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অটিস্টিক শিশুদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। জানালেন সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে প্রায় 12 লাখ শিক্ষার্থী। আবারও পরীক্ষার হলে সাংবাদিক বহর নিয়ে শিক্ষামন্ত্রী। রাজধানীর নয়াপল্টনে ছাত্র দলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, গাড়ি ভাঙচুর, ব্যবসায়ীদের তোপের মুখে নেতাকর্মীরা। অভিযোগ অস্বীকার বিএনপির। এবং ব্লগার রাজীব হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা। ধর্ম অবমাননাকর বক্তব্যে দাঁড়াতে হবে কাঠগড়ায়, পর্যবেক্ষণ আদালতের। দায়িত্ব গ্রহণ করতে না করতে আবারও বরখাস্ত হলেন রাজশাহী ও সিলেটের নির্বাচিত দুই মেয়র। এর আগে 2 বছর বরখাস্ত থাকার পর আদালতের নির্দেশে সকালে নিজ নিজ কার্যালয়ে হাজির হন মোসাদ্দেক হোসেন বুলবুল এবং আরিফুল হক চৌধুরী। এর কয়েক ঘণ্টা পরেই নতুন দুটি মামলায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। রাজশাহী থেকে সাইফুর রহমান রকি ও সিলেট থেকে ইকরামুল কবিরের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজশাহী নগর ভবনে উপস্থিত হন সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, কিন্তু দরজায় তালা ঝুলতে থাকায় কার্যালয়ে প্রবেশ করা হয়নি মোসাদ্দেক হোসেন বুলবুলের। এ নিয়ে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের পরও কোনো সুরাহা না হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে। এর কয়েক ঘণ্টা পর বিশেষ ট্রাইব্যুনালে থাকা মামলা আমলে নিয়ে আবারও আসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি। আবারও বরখাস্ত করা হয় মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে। বরখাস্তের 2 বছর 3 মাস পর আদালতের নির্দেশে মেয়রের দায়িত্ব গ্রহণ করতে নিজ কার্যালয়ে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বেলা 11টায় সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা তাকে দেয় ফুলেল অভ্যর্থনা। এ সময় সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অসমাপ্ত কাজ করার প্রতিজ্ঞাও করেন তিনি। কিন্তু মাত্র 3 ঘণ্টায় আবারও আসে বরখাস্তের নির্দেশ। আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলার চার্জশিটে আরিফুল হকের নাম থাকায় বরখাস্ত করা হয় তাকে। একই মামলায় হবিগঞ্জ পৌর মেয়র জি.কে. ঘোষকেও বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মহান জাতীয় সংসদের কোন সংসদ সদস্য কোন চার্জশিটে গৃহীত হলেও জামিনে মুক্ত হলে উনার সদস্যপদ কিন্তু বহাল থাকে। উনিও কিন্তু জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। আর একজন লক্ষাধিক ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি আবার দেখা যায় কোন এক মামলায় চার্জ গৃহীত হলে তাকে আবার সঙ্গে সঙ্গে বরখাস্ত করে দেওয়া হয়। আমার মনে হয় যারা রাষ্ট্র পরিচালনা করেন এবং সমাজের বিবেকবান যারা আছেন তারা এটা বিবেচনা করবেন। এর আগে 4টি মামলার চার্জশিটে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নাম থাকায় 2015 সালের 7ই মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বরখাস্ত করেছিল। অন্যদিকে সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া হত্যা মামলার চার্জশিটে মেয়র আরিফুল হক চৌধুরীর নাম থাকায় 2014 সালে তাকেও বরখাস্ত করা হয়েছিল। তাসমিন আফরোজ, সময় সংবাদ। এদিকে আদালতের নির্দেশে দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই 2 নির্বাচিত মেয়রকে আবারও বরখাস্তের ঘটনা শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার জন্য নেতিবাচক বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। সময় সংবাদকে তিনি বলেন, সুস্থ রাজনীতির জন্য এ ধরনের সিদ্ধান্ত সুফল বয়ে আনবে না। যদি স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, দেশে আইনের শাসন বলবৎ রাখতে চাই,
এবং এই প্রতিষ্ঠানগুলোকে একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করার জন্য সুযোগ এবং তাদের ক্ষমতার বিকাশ করতে চায়, তাহলে কিন্তু এখানে বোধহয় আমাদের এই জাতীয় বিষয়গুলো অতি রাজনীতিকরণ এবং রাজনীতির স্বীকার করা বা কি বলবো বিরোধী রাজনীতির ভিকটিম করে ফেলা একটা নির্বাচিত পদের ব্যক্তিদেরকে, এটা খুবই দুঃখজনক। নাগরিকদের প্রতিক্রিয়াটা দেখার বিষয়, তারা এটা কিভাবে নিচ্ছেন। তারা যদি এটা ভালোভাবে না নেন, তাহলে এটা সরকার, জনগণ, দেশের ডেমোক্রেসি কারোর জন্য এটা ভালো হচ্ছে না। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য ব্যবস্থা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চাকরির সুযোগ দিয়ে প্রতিবন্ধীদের সূক্ষ্ম মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 10ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে প্রতিবন্ধীদের বিকাশ ত্বরান্বিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 10ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও প্রতিবন্ধীদের উন্নয়নে অসামান্য অবদান রাখায় 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। অটিজম সচেতনতা দিবসের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও কাজের সুযোগ করে দিতে হবে অটিজম বৈশিষ্ট্য সম্পন্নদের। প্রতিবন্ধী বা অটিজমে যারা ভুগছেন তাদের ভিতরে যে মেধাটা রয়েছে, সেই মেধাটা বিকাশের সুযোগ আমাদের করে দিতে হবে। বেসরকারি যে সমস্ত ব্যবসায় প্রতিষ্ঠান আছে তাদেরকে আমি অনুরোধ করব যে অন্তত তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের প্রতিবন্ধী যারা শিক্ষিত আছে তাদেরকে যেন একটু চাকরির ব্যবস্থা করে দেয়, তাহলে এটা তাদের জন্য অনেক সুবিধা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ দিতে ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিস স্থাপনের কাজ এগিয়ে চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে প্রতিবন্ধীদের কল্যাণে। এই ট্রাস্ট ফান্ডে আমি চাই সমাজের যারা বিত্তশালী আছেন তারা আরো অর্থ দিতে পারেন, যাতে করে এই সমস্ত মানুষ বা শিশু যারা এই ধরনের সমস্যা ভোগে তাদের ভবিষ্যৎ যেন অন্ধকার হয়ে না যায়। ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়ে দিয়েছি প্রত্যেকটা স্কুল, অফিস এবং বিভিন্ন জায়গায় র্যাম্পের ব্যবস্থা থাকবে, বিশেষ টয়লেটের ব্যবস্থা থাকবে, যাতে এই প্রতিবন্ধীদের কোনো অসুবিধা না হয়। পরে প্রতিবন্ধী শিশু কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরো থাকছে। বিশ্বব্যাপী আয় বৈষম্য অর্থনৈতিক সহিংসতা সৃষ্টি করছে, আইপিইউ সম্মেলনে বললেন নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী। মোকাবিলায় সংসদ সদস্যদের জোরালো ভূমিকা রাখার আহ্বান। সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। 10টি শিক্ষা বোর্ডের আওতায় এবার পরীক্ষার্থীর সংখ্যা 11,83,686 জন। হিসেব বলছে গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় 35,000। এদিকে প্রশ্নপত্র আনার সময় স্মার্টফোন রাখার অভিযোগে রাজধানীতেই আটক করা হয়েছে 3 শিক্ষককে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষার দিন সকালে প্রশ্নপত্র ছাপানো ও সরবরাহ করা হবে। এইচএসসি পরীক্ষার প্রথম দিন যানজট ঠেলে কোনো মতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় উৎকণ্ঠা ছিল পরীক্ষার্থীদের চোখে মুখে। সকাল 10টায় শুরু হয় পরীক্ষা। প্রশ্নপত্র পেয়েই উত্তরপত্র ভরতে শুরু করে অংশগ্রহণকারীরা। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হলো এবছরের পরীক্ষা। এদিকে রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রশ্নপত্র ফাঁস রোধে আগামী বছর থেকে পরীক্ষার দিন প্রশ্নপত্র ছাপানো ও সরবরাহের কথা জানান শিক্ষামন্ত্রী। পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ছাত্রকে প্রশ্ন আউট না করার ক্ষেত্রে গার্জিয়ান তার সন্তানকে বিপদগামী না হওয়ার ক্ষেত্রে সচেতন হবেন। ন্যায্য যা পাইছে তাই নম্বর দিবেন। এটা ব্যর্থ হলে পরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এইবার যেন কোথাও এই কথাটা আমাদের শুনতে না হয়। পরীক্ষার হলে টানা 3 ঘন্টার কলম যুদ্ধের পর পরীক্ষার্থীদের কাছে প্রশ্ন ছিল, কেমন হলো পরীক্ষা? এবছর মনে হচ্ছে আমাদের সহজ, কজ লাস্ট ইয়ারের কোশ্চেন দেখছিলাম ওটা একটু টাফ ছিল। এবার লিখিত নিয়ে একটু আমার সন্দেহ ছিল যে 7টা শেষ করতে পারবো কিনা, তো 7টা আল্লাহর মধ্যে শেষ করতে পারছি।
আর অবজেক্টিভ মোটামুটি ভালোই হয়েছে। প্রথম পরীক্ষা দিয়েছি, বাকি পরীক্ষাগুলো ইনশাল্লাহ যদি ভালো হয় তো আশা করি, আশাবাদী। এবারের পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় 12 লাখ শিক্ষার্থী। আগামী 15ই মে লিখিত পরীক্ষা শেষ হবার পর 25শে মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবার 60 দিন পর ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে পাবলিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের বিশাল বহর নিয়ে হাজিরের রেওয়াজ চলে আসছে দীর্ঘদিন ধরে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর শেষ করতে যেখানে পরীক্ষার্থীকে হিমশিম খেতে হয়, সেখানে 10 থেকে 15 মিনিটের পরিদর্শন মনোযোগের ছন্দপতন ঘটায়। সমালোচনার মুখে গত বছর পরীক্ষা কেন্দ্রে গিয়ে কক্ষের বাইরে থেকেই পরিদর্শনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী, কিন্তু 1 বছর পরেই নিজের দেয়া কথা রাখলেন না তিনি। গত কয়েক বছর ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে পরীক্ষা কেন্দ্রে মন্ত্রীর বিশাল বহর সঙ্গে নিয়ে পরিদর্শনের সমালোচনা চলে আসছিল। এ নিয়ে অভিভাবকদের মাঝেও রয়েছে অসন্তোষ। একটা সময় ওদের জন্য এখন অনেক মূল্যবান। একটা এমসিকিউ লিখতে করতে 1 মিনিটও লাগে। এখন একবার মন সরে গেলে আবার বসাতে সময় লাগে। কেউ যাওয়ার প্রয়োজন মনে করে না, কারণ আমরা যেভাবে আছি এভাবে থাকলে সবচেয়ে ভালো হয় আর কি। এরই পরিপ্রেক্ষিতে 2016 সালে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী কক্ষের বাইরে থেকেই ঘুরে এসেছিলেন। গণমাধ্যম কর্মীদেরও অনুরোধ করেছিলেন বাইরে থেকেই ছবি ও তথ্য সংগ্রহের। কিন্তু এবছর আবারও আগের অবস্থায় ফিরে গেলেন তিনি। পরিদর্শনে গেলেন কক্ষের ভেতরেও। সঙ্গে ছিল মন্ত্রণালয় কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরাও। বাইরে এসে সাংবাদিকদের জানালেন পরীক্ষার্থীদের প্রাথমিক প্রতিক্রিয়া জানতেই তার সশরীরে উপস্থিতি। কেন যাই, এটাও একটা প্রশ্ন ছিল এবং আমরা তারপরেও যাচ্ছি। এই জন্য যাই যে এটা প্রাথমিক প্রতিক্রিয়াটা বোঝা যায়। তো আপনার সামনে জিজ্ঞেস করছি যে তারা প্রশ্ন পেয়েছে কিনা, খাতা পেয়েছে কিনা সময় মতো। তারা বলছে হ্যাঁ। আপনারা দেখছেন যে এটা খুশির সাথে প্রকাশ করছে। পরীক্ষার্থীরা জানালো শিক্ষামন্ত্রীর পরিদর্শনে তারা উৎসাহিত বোধ করলেও বিশাল বহর মনোযোগের ঘাটতি ঘটায়। কেউ যদি হলে না যায় তাহলে আমরা একদিকে মনোযোগ দিই, মানে পরীক্ষার দিকে অ্যাটেনশনটা দিতে পারি। যেই হোক আমাদের মনোযোগ খুব নষ্ট হয়। তো আমরা চাই না যে আমাদের এক্সাম হলে কেউ আসুক। প্রথম দিন আসছে সেটাতেই বেশ। আমরা আমাদের পরীক্ষা হলে শুধুমাত্র আমরা একাই পরীক্ষা দিতে চাই, আমরা আমাদের সবার সাথে পরীক্ষা দিতে চাই না। তবে 2014 সাল থেকেই প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী কেন্দ্রের কক্ষে প্রবেশ করেননি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের ছাত্রদল নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় রাজধানীর নয়াপল্টনে ব্যবসায়ী ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশি বাধার পাশাপাশি ক্ষুব্ধ ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে ছাত্রদল নেতাকর্মীরা। এ ঘটনায় আটক করা হয়েছে 3 জনকে। পুলিশ ও ব্যবসায়ীরা ভাঙচুরের জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করলেও তা অস্বীকার করেছে বিএনপি। চট্টগ্রামে ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যার প্রতিবাদে রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি নাইটিঙ্গেলের মোড়ের দিকে এগোতে থাকলে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। আটক করা হয় 2 জনকে। এ সময় রাস্তার পাশে রাখা পুলিশের একটি পিকআপ ভ্যান ও মার্কেটের সামনে বিক্রির জন্য রাখা একটি প্রাইভেট কারে ভাঙচুর চালানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ব্যবসায়ীরা। ভাঙচুরের অভিযোগে একজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন তারা। মিছিল একটা গেছে, আমরা উপর থেকে নামতে মিছিল কি করতে আসছে ছাত্রদল নাকি এটা তো আমরা বলতে পারবো না। তবে ভাঙছে আমাদের বলতে পারি, ক্ষতি আমরা বলছি ছাত্রদল মিছিলটাই হচ্ছে, কারণ ওরা এখানে এসে তাকে হামলা করছে ছাত্রদলের। গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানালেন পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার। তারা একটা বিক্ষোভ কর্মসূচি করার পরিকল্পনা ছিল, সেই সুবাদে আমরা সকাল থেকে এখানে ফোর্স ডিপ্লয়মেন্ট করে রেখেছিলাম। গাড়ি ভাঙছে এটা যেহেতু বাস্তব আমরা তো দেখেছি, সুতরাং এক্ষেত্রে যে কার্যক্রম যেটা করা সেটা করা হবে। অবশ্যই মামলা হবে। ভাঙচুরের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সম্পৃক্ততা নেই বলে দাবি বিএনপির। যারা দাঁড়াতেই পারে না, যারা মিছিল করতে গেলে পুলিশ আক্রমণ করে, তারা গাড়ি ভাঙচুর করবে কেন? এটা সম্পূর্ণ বানোয়াট কথা। অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদী কর্মসূচিকে দমন করার জন্যই পুলিশ এই নিষ্ঠুর ব্যবহার করেছে। ছাত্রদলের মিছিলে বাধা দিয়ে পুলিশ অগণতান্ত্রিক আচরণ করেছে বলেও দাবি বিএনপি নেতাদের। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী আয় বৈষম্যকে অর্থনৈতিক সহিংসতা হিসেবে অভিহিত করেছেন আইপিইউ সম্মেলনের মূল প্রবন্ধের বক্তা নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী। এর সহিংসতা মানবজাতির শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলেও মনে করেন তিনি।
পরিস্থিতি মোকাবিলায় সংসদ সদস্যদের জোরালো ভূমিকা রাখার উপরও গুরুত্ব দিয়ে কৈলাস সত্যার্থী জানালেন, বিশ্বের মাত্র 3.5 দিনের প্রতিরক্ষা বাজেট দিয়ে 27 কোটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা সম্ভব। সম্মেলনে অংশ নেওয়া অন্যান্যরাও বৈষম্য কমিয়ে আনার ব্যাপারে একমত হয়েছেন। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের 136তম সম্মেলনের দ্বিতীয় দিনে মূল প্রতিপাদ্য বৈষম্যের প্রতিকার, সবার জন্য মর্যাদা ও কল্যাণ শীর্ষক বক্তৃতায় উঠে আসে বিশ্বব্যাপী অসমতার রূঢ় চিত্র। নোবেল বিজয়ী ও শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থী অসম বিশ্বের চিত্র তুলে ধরে জানালেন, বিশ্বের অর্ধেক মানুষের সমপরিমাণ সম্পদের মালিক মাত্র 8 জন ধনী ব্যক্তি। যুদ্ধ ও সন্ত্রাসবাদের কারণে 23 কোটি শিশুর জীবন আজ বিপন্ন। যদিও বিশ্বের প্রতিরক্ষা বাজেটের মাত্র 3.5 দিনের অর্থ দিয়ে নিশ্চিত করা সম্ভব 27 কোটি শিশুর শিক্ষার অধিকার। অর্থনৈতিক বৈষম্যকে অর্থনৈতিক সহিংসতা হিসেবে অভিহিত করে কৈলাসের কণ্ঠে ঐক্যবদ্ধ হয়ে শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান। That income inequality is an economic violence, so it is the biggest threat to human security, peace, and a disaster to social harmony. Just $22 billion are needed to ensure education for children in primary schools every year. And what is it? This is 3.5 days of global military expenditure. সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের সংসদ সদস্যরা কৈলাস সত্যার্থীর বক্তব্যের সাথে একমত জানিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব দিলেন। We talk, we preach, but we don't act. I hope that after this assembly, member states will go and act. Members of parliament of more than 170 parliaments, of course, they can do a lot. উনি একটা এক্সাম্পল দিয়েছেন যে শিশু পার্লামেন্টারিরা তারা কি কি করবে এই ওয়াদা করে নির্বাচনে অংশগ্রহণ করে তারা সেটা কিন্তু বাস্তবায়িত দেখাইছে। একটা শিশু পার্লামেন্ট মেম্বার যদি এটা দেখাতে পারে তাহলে আমরা পারবো না কেন? এদিকে 131টি দেশের 1300-রও বেশি অতিথির সামনে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও রপ্তানিযোগ্য পণ্য তুলে ধরতে আয়োজন করা হয়েছে আইপিও সম্মেলন। এতে বর্তমান সরকারের নানা সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ তুলে ধরা হয় প্রতীকী উপস্থাপনায়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে মারা গেছে 2.5 শতাধিক মানুষ। জরুরি অবস্থা জারি, পরিস্থিতি মোকাবিলায় সেনা মোতায়েন। এবং চলতি বছরই ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, জানালেন বিসিবি সভাপতি। নিরাপত্তা শঙ্কা থাকলেও ইসলামাবাদ যাচ্ছে হাই পারফরম্যান্স টিম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিষয়ে আগামী 12 এপ্রিল কার্যনির্বাহী কমিটির বৈঠকে সুপারিশ উপস্থাপন করবেন দলের সম্পাদক মণ্ডলী। সকালে রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মুজিবনগর দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি একথা জানান। শৃঙ্খলা ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি সুপারিশ আকারে, কারণ যে কোনো মেজর ডিসিশন সেটা ওয়ার্কিং কমিটিতে নেওয়া হয়। কাজে সম্পাদক মণ্ডলীর আজকে যে আলাপ আলোচনা, সে আলাপ আলোচনার নিরিখে আগামী 12 এপ্রিল আমাদের নেত্রী, আমাদের পার্টির সভাপতি দেশরত্ন শেখ হাসিনার সভাপতিত্বে যে ওয়ার্কিং কমিটির মিটিং হবে, সেখানে অভ্যন্তরীণ শৃঙ্খলা দুর্বলতার দিকগুলো আমরা আজকে যে আলোচনা হলো সেগুলো আমরা উপস্থাপন করব। বিএনপি জামায়াত ছাড়া দেশের সব জনগণই জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ। তাই যারা জঙ্গি ও জঙ্গিবাদ সমর্থন করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, জঙ্গিবাদ রুখতে শুধু জঙ্গি নয়, জঙ্গিদের মদতদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। 2 বার প্রমাণ প্রধানমন্ত্রী ছিলেন সেই দলের নেত্রী, আজকে পরোক্ষভাবে তিনি এই জঙ্গিদের, সন্ত্রাসীদের সমর্থন করছেন। সমস্ত জাতি 71-এ মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ ছিল, কেবলমাত্র ওই আলবদর, রাজাকার, আলসাম এরা ছাড়া। আজকেও বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপি জামাত ছাড়া সমস্ত মানুষ ঐক্যবদ্ধ। এই ফেতনা ফেসাদ যারা সৃষ্টি করছে
তাদের বিরুদ্ধে আমাদের জিহাদে নামতে হবে এবং আমাদের জিহাদ করাটা ইমানি দায়িত্ব আমাদের। শুধু জঙ্গি দমনের জন্য ব্যবস্থা গ্রহণ করলে হবে না, যারা জঙ্গিদের মদদ দেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংবাদ সম্মেলন করে বলা হয়েছে সরকার জঙ্গি দমনের নামে নাটক মঞ্চস্থ করছে। তো ওনার দলের পক্ষ থেকে এই কথা বলার পর যখন সমগ্র দেশে তীব্র ঘৃণা এবং ধিক্কার শুরু হয়েছে, তখন বেগম খালেদা জিয়া আত্মরক্ষার্থে বলেছেন যে তিনিও জঙ্গি দমনের পক্ষে, অথচ ওনার ডানে জঙ্গি, বামে জঙ্গি, সামনে জঙ্গি, পিছনে জঙ্গি। ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী রাজীব হায়দার হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া একজনের যাবজ্জীবন ও অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা বহাল রাখা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে মসজিদের ইমামদের উদ্দেশ্যে উচ্চ আদালত বলেছেন, এমন কোনো কিছু বয়ান দেবেন না যা দেশের প্রচলিত আইন বহির্ভূত। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি দাবি করে আপিলের কথা জানিয়েছেন রাজীবের বাবা। 2013 সালের 15 ফেব্রুয়ারি মিরপুরের কালশীতে নিজ বাসার সামনে খুন হন গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার রাজীব হায়দার। এ ঘটনায় দায়ের করা মামলায় গত বছরের 31 ডিসেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রেদানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাইম ওরফে দীপকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। আর জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানী সহ 6 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে দুপক্ষই আপিল করলে রোববার তা খারিজ করে দেন উচ্চ আদালত। ফলে 8 আসামিকে দেয়া নিম্ন আদালতের রায় বহাল থাকে। আদালত রায়ে বলেন, পরিকল্পিতভাবে আসামিরা রাজীবকে হত্যা করে। ফয়সাল বিন নাইম ওরফে দীপ, রেদাউনুল আজাদ ওরফে রানা, তাদের দুজনের মৃত্যুদণ্ড ছিল, সেই দুইটা মৃত্যুদণ্ড বহাল রেখেছে। অনেকের যাবজ্জীবন ছিল, সেটাও বহাল আছে। আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন আমরা আপিল করব। আদালত রায়ের পর্যবেক্ষণে মসজিদের ইমামদের উদ্দেশ্যে বলেন, এমন কোনো বয়ান করা উচিত নয় যা দেশের প্রচলিত আইন বহির্ভূত। কোনো ধর্ম সম্পর্কে মানহানিকর মন্তব্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে উল্লেখ করে আদালত বলেন, ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। সুন্দরভাবে জীবনযাপন করার জন্য, উদ্বোধন করার জন্য যে বিষয়গুলি আছে, শরীয়তে যে নির্দেশনাগুলি আছে, সেইগুলি বলার জন্য, সেইগুলি আলোচনার জন্য, উৎসাহিত করার জন্য ইমাম সাহেবদের প্রতি আহ্বান জানাচ্ছি। এ রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার কথা জানিয়েছেন ব্লগার রাজীবের বাবা। এরা যদি সন্ত্রাসী হয়, এরা যদি জঙ্গি হয়, তাহলে ওদের সর্বোচ্চ বিচার আমি কামনা করেছিলাম, কিন্তু এই বিচার আমি পাই নাই। রায়ের বিরুদ্ধে যতটুকু সুযোগ আছে অতটুকু আমি আপিল করব। 2014 সালের 28 জানুয়ারি এই মামলার অভিযোগপত্রে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থীকে আসামি করা হয়। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণের কারণেই মৌলভীবাজারের বড়হাটে জঙ্গি আস্তানায় 3 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। দুপুরে ময়নাতদন্তের দায়িত্বপ্রাপ্ত মৌলভীবাজার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার পার্থ সারথী দত্ত এ তথ্য জানান। পরিচয় শনাক্তে এক নারী সহ 3 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে জঙ্গি আস্তানায় অপারেশন ম্যাক্সিমাস শেষ হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি মৌলভীবাজারের বড়হাট এলাকার পরিস্থিতি। নিরাপত্তার স্বার্থে জঙ্গি আস্তানার 300 গজ এলাকা জুড়ে জারি রয়েছে 144 ধারা। গত মঙ্গলবার থেকে ঘিরে রাখা হলেও শুক্রবার বড়হাটের বাড়িটিতে অপারেশন চালায় সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিট। এতে এক নারী সহ 3 জঙ্গি নিহত হয়। এখন দেখছি থমথম বা 144 দ্বারা যায়, তেমন লোকজনের চলাচল নাই, আর আমরা খুব ভয়ে আছি। আজকে দাওয়ার দোকান খোলা হয়েছে, এখন পর্যন্ত কোনো ক্রেতার কোনো আগমনের কোনো দ্বারা দিচ্ছে না। এখনো নিরাপদ নয় বলতে কালো রাতকে গুলাগুলি শব্দ শোনা গেছে। 3টি লাশেরই শরীরের যে মাঝখানের যে অংশ, পেটের দিকের যে অংশটুকু সম্পূর্ণ উড়ে গিয়েছে। এর থেকে ওনাদের যে অপিনিয়ন, সুইসাইডের যে বম ব্লাস্ট, এর কারণেই তাদের মৃত্যু। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভূমিধসে 250-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 4 শতাধিক। নিখোঁজ রয়েছেন অন্তত 220 জন। অব্যাহত ভারী বর্ষণে নদীর তীর ভেঙে আকস্মিক বন্যায় এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত এলাকায় সেনা মোতায়েনের পাশাপাশি জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।
প্রকৃতির ভয়াবহ তাণ্ডবের প্রত্যক্ষদর্শী হল কলম্বিয়ার পুতুমাও প্রদেশের হাজারো মানুষ। গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে মোকোয়া নদীর তীর ভেঙে পুতুমাওর বেশিরভাগ এলাকায় পানি ঢুকে পড়লে মুহূর্তেই তলিয়ে যায় বিস্তীর্ণ অঞ্চল। পানির তোড়ে সৃষ্ট ভূমিধসে চাপা পড়েন শত শত মানুষ। লণ্ডভণ্ড হয়ে যায় বসতঘর, গাড়ি, ফসলি জমি। দুর্যোগের আকস্মিকতায় দিশেহারা হয়ে পড়েন সাধারণ মানুষ। রাতে বিকট শব্দে জেগে উঠে দেখি পুরো বাড়ি কাদামাটিতে ভেসে যাচ্ছে। পানির তোড়ে কোথায় ভেসে গেছি জানি না। আমি আমার বাচ্চাকে বাঁচাতে পারিনি। এ বেঁচে থাকার কোনো মানে নেই। ক্ষতিগ্রস্ত এলাকায় দমকল কর্মীদের পাশাপাশি উদ্ধার তৎপরতায় মাঠে নেমেছে পুলিশ ও সেনাবাহিনীর সহস্রাধিক সদস্য। তবে ভূমিধসের কারণে বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় দুর্যোগ কবলিত অঞ্চলে পৌঁছাতে তাদের বেগ পেতে হচ্ছে। গৃহহীন মানুষের ত্রাণ সহায়তা দিতে মাঠে নেমেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক দল। প্রথমে নিখোঁজদের সন্ধানে আমাদের অভিযান চলবে, পরে আমরা মাটি সরানোর কাজ করব। এরই মধ্যে আমরা আহতদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত 4টি শহরে বিশুদ্ধ পানি ও ঔষধ সরবরাহ করেছি। এ অবস্থায় প্রদেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান পরিদর্শন করে হতাহতের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এই নোবেলজয়ী। আমরা এখনো জানি না নিহতের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে, তবে পরিস্থিতি যাই হোক নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অব্যাহত থাকবে। প্রতি বছর এই মৌসুমে বৃষ্টিপাত স্বাভাবিক হলেও গত রাতে 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় 30% বেশি। এ কারণে নদীর পানি অস্বাভাবিক মাত্রায় বেড়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরই মধ্যে নিখোঁজদের একটি তালিকা শহরের পরিবার কল্যাণ ইউনিটের কার্যালয়ে টানিয়ে দেওয়া হয়েছে। তালিকার বেশিরভাগই শিশু ও প্রবীণ। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। চলতি বছরে জুলাই আগস্টে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে তা ভিন্ন কোনো ভেন্যুতে নয়, বাংলাদেশেই হবে, এমনটাই জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। অন্যদিকে নিরাপত্তা শঙ্কা থাকলেও চলতি বছরেই বিসিবি হাই পারফরমেন্স দল পাকিস্তান সফর করবে বলেও জানান শাহরিয়ার খান। এরকম হতেই পারে, ক্রিকেট তো ইজ এ গেম অফ আনসার্টেনিটি, তবে আমাদের দৃঢ় বিশ্বাস ছিল এই ম্যাচটা আমরা জিতবো। এটা হাতছাড়া হয়ে গেছে একটা সুযোগ, এইভাবে আমি দেখছি। তবে এই টোটাল সিরিজে এখন পর্যন্ত আপনি যদি দেখেন টেস্ট এবং ওডিআইতে there are certain things যেটা দেখে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে আমাদের একটা বিরাট প্রাপ্তি হয়েছে। ফর্মালি যে ওদের কোনো একটা খেলা ওদের এখানে খেলা যায় কিনা আমরা বলছি এই মুহূর্তে আমরা যাচ্ছি না, বাট আমরা অন্য অল্টারনেটিভ চিন্তা ভাবনা করছি, কিন্তু এই সিরিজটা ঠিক মতো হবে না। নিউট্রাল ভেন্যুতে কোনো সুযোগ এখন পর্যন্ত এরকম কোনো আলাপই হয়নি। is agreeable to sending its high performance team to Pakistan, which is a big step. বাংলাদেশের হাই পারফরমেন্স দল আমাদের হাই পারফরমেন্স দলের বিপক্ষে খেলতে পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে বিসিবির সাথে কথা হয়েছে। আর নিউট্রাল ভেন্যুতে বাংলাদেশের জাতীয় দলের বিপক্ষে আমরা জুলাই আগস্টে খেলব, তবে সেটা বাংলাদেশের ভেন্যুতেও হতে পারে। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আদালতের নির্দেশে দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আবারও বরখাস্ত রাজশাহী ও সিলেটের 2 নির্বাচিত মেয়র। এ আদেশ গণতন্ত্রের পথে অন্তরায় বলছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। অটিস্টিক শিশুদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। জানালেন সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে প্রায় 12 লাখ শিক্ষার্থী। আবারও পরীক্ষার হলে সাংবাদিক বহর নিয়ে শিক্ষামন্ত্রী। রাজধানীর নয়াপল্টনে ছাত্র দলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, গাড়ি ভাঙচুর। ব্যবসায়ীদের তোপের মুখে নেতাকর্মীরা, অভিযোগ অস্বীকার বিএনপির। এবং ব্লগার রাজীব হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা। ধর্ম অবমাননাকর বক্তব্যে দাঁড়াতে হবে কাঠগড়ায়, পর্যবেক্ষণ আদালতের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়ের।